বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সংঘাতে জেরে আবারও উত্তেজনা, মার্কিন হামলার জবাবে 4 দেশে তেহরানের হামলা। হরমুজ প্রণালী এড়াতে একাত্তা সিরিয়া, ইরাক, যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে পাইপলাইন চালুর পরিকল্পনা। আগামী সপ্তাহেই হতে পারে চুক্তি। আরও ভয়াবহ হচ্ছে ইউরোপের দাবানল। ফ্রান্স, স্পেনের পর ছড়িয়েছে গ্রিস, ক্রোয়েশিয়া, পর্তুগালেও। হাজার হাজার একর বনভূমি, পাহাড়ি এলাকা পুড়ে ছাই। যুক্তরাষ্ট্র ইরান হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মার্কিন হামলার জবাবে একযোগে 4 দেশে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ধ্বংসের দাবি করা হয় হাইমার্স রকেট লঞ্চার সিস্টেম। এর আগে ইরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় একাধিক প্রদেশে বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস সহ সিরিক, কেশম ও জাস্কের মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলো হয়েছে টার্গেট। এতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় রাতে আবারও মার্কিন হামলায় প্রকম্পিত হয় ইরানি ভূখণ্ড। রাতভর দেশটির দক্ষিণ থেকে পশ্চিমাঞ্চলের একাধিক স্থান পরিণত হয় লক্ষ্যবস্তুতে। হামলার ভিডিও প্রকাশ করে সেন্ট্রাল কমান্ড। ধ্বংসের দাবি করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সিস্টেম ও মিসাইল ড্রোন তৈরির কারখানা। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো লক্ষ্য করে আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। ছোড়া হয় একাধিক টমাহক ক্রুজ মিসাইল ও লুকাস ড্রোন। অন্তত 3টি বিস্ফোরণ হয় জাস্ক দ্বীপে। সিরিক দ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি টেলিযোগাযোগ টাওয়ার। কেশম দ্বীপ ও বন্দর আব্বাসেও শোনা যায় জোরালো বিস্ফোরণের শব্দ। ভূপাতিত হয়েছে একটি লুকাস ড্রোন। ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহার শহরে হয় হামলা। অন্তত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেখানে। সিস্তান, বেলুচিস্তান প্রদেশেও কয়েকটি জোরালো বিস্ফোরণ শুনতে পাওয়া যায়। আবারও টার্গেট করা হয় বুশের প্রদেশ। একাধিক হামলা হয়েছে কানগান শহরে। জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান ও ওমান লক্ষ্য করে 5ম দফায় হামলা চালায় ইরানের আইআরজিসি। জর্ডানে টার্গেট করা হয় প্রিন্স হাসান ও মুয়াফাক সালতি এয়ারবেস। আগুন ধরে যায় জ্বালানি ডিপো ও অস্ত্র ভাণ্ডারে। সাময়িক বন্ধ করা হয় আম্মান বিমানবন্দরের কার্যক্রম। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। শোনা যায় একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত স্থাপনায় দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। কুয়েতে মার্কিন ঘাঁটির হাইমার্স রকেট লঞ্চার লক্ষ্য করে চালানো হয় হামলা। এছাড়াও ওমানে যুক্তরাষ্ট্রের 2টি রাডারে হামলা করে আইআরজিসি। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে 13 বিদেশির ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। হিট লিস্টে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার হামশাহরি পত্রিকায় এই তালিকা প্রকাশ করা হয়। এর পাশাপাশি আরও 11 বিশ্ব নেতার নাম রয়েছে তালিকায়। এর পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়, যার মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার। কূটনীতিকদের মধ্যে রয়েছেন ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এবং আইডিএফ চিফ অফ স্টাফ ইয়াল জামির। বাদ যায়নি ইউরোপের নেতারাও রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্তজ। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার জেরে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এক লাফে অপরিশোধিত তেলের মূল্য বেড়েছে 4% বেশি। সোমবার বিশ্ববাজার ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $79। একই সাথে প্রায় 4.5% বেড়ে যুক্তরাষ্ট্রভিত্তিক WTI অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $74 আশেপাশে। একদিন আগেও যা বিক্রি হয়েছে ব্যারেল প্রতি $71, বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির মূল্য। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলার জেরে 5.5% বৃদ্ধি পেয়েছিল অপরিশোধিত তেলের দাম। ইউরোপীয় এলএনজির মূল্যেও দেখা যায় 2.5% মতো উত্থান, যদিও তা পরে কিছুটা কমে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে এবার পুনরায় চালু করার পরিকল্পনা করা হচ্ছে দীর্ঘ 47 বছর ধরে অকেজো পড়ে থাকা বানিয়াস পাইপলাইন। ওয়াশিংটন, দামেস্ক ও বাগদাদের উদ্যোগে ইরাক থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত 500 মাইল দীর্ঘ পাইপলাইন সচলে। এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে মূলত হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের একচ্ছত্র প্রভাব কমাতেই এমন উদ্যোগ। এই ইস্যুতে শিগগিরই একটি চুক্তি হতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যে। বিশ্বের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% তেল সরবরাহকারী রুট হরমুজের উপর একচ্ছত্র আধিপত্য ইরানের। সেই নিয়ন্ত্রণ কমাতেই চলছে তোড়জোড়। ইরাক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইল দীর্ঘ ঐতিহাসিক বানিয়াস পাইপলাইন। এবার সে পাইপলাইন পুনরায় সচলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, সিরিয়া ও ইরাক।
মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই। মূলত ইরাকের উত্তরের শহর কিরকুক থেকে সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি, যা পুনরায় ব্যবহারযোগ্য করতে আগামী সপ্তাহে একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরাক। এই বিষয়ে শিগগিরই আলোচনায় বসতে পারেন দুদেশের প্রেসিডেন্ট। এরই মাঝে এই চুক্তি বিষয়ে কাজ শুরু করেছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া ও ইরাকের বিশেষ দূত টম ব্যারাক। 1952 সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি নির্মিত এই পাইপলাইনটি দৈনিক 3 লাখ ব্যারেল জ্বালানি পরিবহন করতে পারত। তবে 80-র দশকের শুরুতে ইরাক যুদ্ধে সিরিয়া ইরানের পক্ষ নিলে পাইপলাইনটি বন্ধ করে দেয় বাগদাদ। এরপর 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন চলাকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে পাইপলাইনটি। কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের ওপর ইরানের কড়া নজরদারির কারণে এই পথে 95% জ্বালানি তেল রপ্তানিকারী ইরাক। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এরই মাঝে ইরাকের হাদিসা থেকে সিরিয়ার বানিয়াস পর্যন্ত পাইপলাইন প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদন দিয়েছে বাগদাদ। যৌথভাবে এই কাজটি করবে মার্কিন প্রতিষ্ঠান ক্যাপিটাল টিআই শেভরনের পাশাপাশি কাতারি আরেক প্রতিষ্ঠানও। পুরোপুরি অকেজো স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প, বৈদ্যুতিক ব্যবস্থা মেরামত সহ পুরো পাইপলাইনটি প্রতিস্থাপন করতে সময় লাগতে পারে প্রায় 2 থেকে 3 বছর, যে কাজের জন্য তালিকাভুক্ত করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন যৌথ প্রতিষ্ঠানকে। ভৌগোলিক অবস্থানকে সবচেয়ে কার্যকর অস্ত্রে পরিণত করেছে ইরান, মত বিশ্লেষকদের। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিকে চাপে রাখা, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে হাতে রাখতে হরমুজের নিয়ন্ত্রণ কখনোই ছাড়বে না ইরান। ফলে এই প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে সামরিক উত্তেজনা, অনিশ্চয়তায় পড়ছে জ্বালানি সরবরাহ, নতুন চাপে পড়ছে বৈশ্বিক অর্থনীতি। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই সমুদ্র পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। কিন্তু এখন এই প্রণালী শুধু বাণিজ্যের রুট নয়, হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধক্ষেত্র। ইরান নতুন করে সমুদ্র পথটি বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে আবারও দেখা দিয়েছে নানামুখী অনিশ্চয়তা। তেহরানের এমন সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন ইরানিরা। দেশটির সাধারণ নাগরিকদের দাবি, হরমুজকে টোপ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে। যুক্তরাষ্ট্র আমাদের উপর তাদের ইচ্ছাগুলো চাপিয়ে দিতে চায়, তার জবাবেই হরমুজ বন্ধ করা হয়েছে। আমরাও চাই তাদের উপর পাল্টা চাপ দেয়া হোক। আমাদের আসলে দুর্বল হলে চলবে না, ওরা যতই চাপ দিক না কেন আমরা মাথা নত করব না। বিশেষজ্ঞদের মতে এবার ইরান নতুন কোনো অস্ত্র নয়, বরং ব্যবহার করছে তার সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হরমুজ প্রণালী। অর্থাৎ তেহরান তার ভৌগোলিক অবস্থানকেই সমরাস্ত্রে পরিণত করেছে। ইরানের লক্ষ্য শুধু জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো নয়, বরং হরমুজকে এমন এক কৌশলগত হাতিয়ারে পরিণত করা যার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে চাপের মধ্যে রাখা সম্ভব। ইরান তাদের ভৌগোলিক অবস্থানকেই সমরাস্ত্রে পরিণত করেছে। তারা এমন একটি হাতিয়ার খুঁজে পেয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির চেয়ে অনেক বেশি নিরাপদ ও কার্যকর। সেই হাতিয়ার হলো হরমুজ প্রণালী। এই অঞ্চলকে তারা কার্যত অর্থ আয়ের উৎসে পরিণত করেছে। হরমুজ নিয়ন্ত্রণে থাকলে উপসাগরীয় দেশগুলো চাপের মধ্যে থাকবে। ফলে ইরানের স্বার্থ রক্ষায় অনেকটাই বাধ্য থাকবে আরব দেশগুলো। পাশাপাশি উপসাগরীয় গুরুত্বপূর্ণ দেশগুলোর উপর নিজেদের প্রভাব বাড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ভৌগোলিক অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করার পর ভবিষ্যতেও সেই সক্ষমতা ধরে রাখতে চায় ইরান। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মার্কিন বাহিনী চাইলে সামরিক শক্তি দিয়ে এই প্রণালী খুলে দিতে, কিন্তু সেটি ধরে রাখতে হলে ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে হামলা এবং দীর্ঘমেয়াদী সেনা মোতায়েনের প্রয়োজন হবে। তবে এমন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জড়নের ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প প্রশাসন, এমনটিও মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। মার্কিন কংগ্রেসে ইসরায়েলের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তার ভূমিকার কথাও স্মরণ করেন। বলেন, ইসরায়েল সবচেয়ে কাছের বন্ধু হারিয়েছে, একজন ভালো সিনেটর হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি উদার নীতির জন্য সবসময় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন লিন্ডসে গ্রাহাম। তার দেখানো পথে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশাও জানান নেতানিয়াহু। তিনি দারুণ একজন মানুষ ছিলেন, খুবই ভালো বন্ধু, মার্কিন দেশপ্রেমিক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের একজন নায়ক। ব্যক্তিগতভাবে তাকে ভীষণ মিস করব। বিশ্ব একজন মহান ব্যক্তিকে হারালো, আমেরিকা একজন মহান সিনেটরকে, এবং আমরা একজন সেরা বন্ধুকে হারালাম। ভয়াবহ মাদকাসক্ত হয়ে পড়ছে ইসরায়েলের মানুষ। বর্তমানে দেশটির প্রতি 4 জনে
একজনই ব্যবহার করছে ক্ষতিকর মাদক। দেশটির সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও দীর্ঘমেয়াদী মানসিক চাপ ক্রমে মাদকের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলিদের। যুদ্ধের ক্ষয়ক্ষতি মাপা হয় ধ্বংসস্তূপ আর হতাহতের সংখ্যা দিয়ে, তবে নতুন এক গবেষণা মনে করিয়ে দিচ্ছে অদৃশ্য আরেক ক্ষতির কথা। তা হলো মানসিক স্বাস্থ্য। কেবল হামলার শিকার জনগোষ্ঠী নয়, প্রভাব পড়তে পারে আগ্রাসীদের মাঝেও। গাজায় 2 বছর ধরে নৃশংসতা চালানো ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনা সাড়া ফেলেছে আগেই। এবার নতুন এক গবেষণা বলছে সাধারণ ইসরায়েলিদের মধ্যেও তৈরি হয়েছে গভীর মানসিক ক্ষত। গাজায় 2 বছরের যুদ্ধ, হিজবুল্লাহর হামলা, আবার ইরানের সাথে উত্তেজনা, সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলিরা। সতর্কতামূলক সাইরেন, বম শেল্টারে ছুটে চলা, নিরাপত্তাহীনতা, প্রিয়জন হারানোর শোক, অর্থনৈতিক দুর্দশা, প্রতিদিন মৃত্যুর খবর ইসরায়েলিদের বর্তমান জীবনযাত্রা। এমন পরিস্থিতি গভীর ক্ষত তৈরি করেছে ইসরায়েলিদের মনে, আর সেই ক্ষত ঢাকতেই বেছে নিচ্ছে মাদকের পথ। গণমাধ্যম হারেজে প্রকাশিত ইসরায়েলি সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের গবেষণা প্রতিবেদন বলছে দেশটিতে বর্তমানে প্রতি 4 জনে 1 জন ক্ষতিকর মাদক ব্যবহার করছেন। পরিসংখ্যান বলছে করোনা মহামারীর আগে প্রতি 10 জনে 1 জন মাদক ব্যবহার করতেন। মহামারীর সময় তা বেড়ে দাঁড়ায় প্রতি 7 জনে 1 জন। আর 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সেই হার বেড়ে প্রায় 25% পৌঁছেছে। সবচেয়ে বেশি বেড়েছে ঘুমের ওষুধ বা সেডেটিভের ব্যবহার। পাশাপাশি ওপিওয়েড, অ্যামফেটামিন, কোকেন, কেটামিন, গাঁজা ও অ্যালকোহলের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী অনেকেই উদ্বেগ, অনিদ্রা কাটিয়ে কর্মক্ষম থাকতে ব্যবহার করছেন স্টিমুল্যান্ট। অনেকেই জানিয়েছেন যুদ্ধের ভয়াবহতা ও মৃত্যুর দৃশ্য থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন থাকতে মাদক গ্রহণ করছেন তারা। কেবল নাইট ক্লাব নয়, বাড়ি, কর্মস্থল, এমনকি গণ আশ্রয় কেন্দ্রেও প্রকাশ্যে মাদক ব্যবহারের ঘটনা বাড়ছে ইসরায়েলে। অনলাইন যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে সহজ হয়ে গেছে মাদক সংগ্রহ। যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শিশু সহ প্রাণ হারিয়েছেন 6 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। হামাসের অস্ত্র উৎপাদন কারখানা আখ্যা দিয়ে রোববার উপত্যকার গাজা সিটিতে ড্রোন হামলা চালায় আইডিএফ। নিহত হয় 4 জন। একই স্থানে ঘণ্টার ব্যবধানে 2 দফায় করা হয় বোমাবর্ষণ। মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে মৃত্যু হয় 9 বছর বয়সী এক শিশুরও। গাজার দক্ষিণে খান ইউনিসে বিমান হামলায় মারা যান এক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি কার্যকরের পর এই পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রায় 1100 প্রাণহানি হয়েছে, আর 2023 সাল থেকে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 73,000। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও জানাজা সম্পন্ন হয়েছে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফার। রোববার বাদ মাগরিব দাফন করা হয় তাকে। ওই দিন সকালেই তার মৃত্যুর খবর দেয় সর্বোচ্চ রাষ্ট্রীয় কার্যালয় আমিরি দেওয়ান। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। কাতারের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সময় দেশের নেতৃত্ব দেন শেখ হামাদ। 1995 থেকে 2013 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। মরুর দেশটির বৈশ্বিক ভাবমূর্তি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে তার। অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের মাধ্যমে কাতারকে বিশ্ব দরবারে এক সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 1995 সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নিজ বাবাকে ক্ষমতাচ্যুত করেছিলেন শেখ হামাদ। 2013 সালে শাসনভার তুলে দেন ছেলের হাতে। ইউরোপের দেশে দেশে বেড়েই চলেছে দাবানলের ভয়াবহতা। ফ্রান্স, স্পেনের পাশাপাশি ছড়িয়েছে গ্রিস, ক্রোয়েশিয়া, পর্তুগালেও। পুড়ে গেছে হাজার হাজার একর বনভূমি, পাহাড়ি এলাকা। কোনো কোনো স্থানে লোকালয়েও ছড়িয়েছে আগুন। প্রাণহানির ঘটনাও হয়েছে। দাউ দাউ করে জ্বলছে গাছপালা, মাইলের পর মাইল শুধু আগুনের হলকা ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দৃশ্য এটি। কেবল স্পেন নয়, ইউরোপের অনেক দেশেই দাবানল ধারণ করেছে এক ভয়াবহ রূপ। স্পেনের আলমেরিয়া প্রদেশে এরই মধ্যে পড়ে গেছে 7,000 হেক্টরেরও বেশি এলাকা। বনভূমি থেকে দাবানল ছড়িয়ে পড়েছে লোকালয়েও। জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়তে হয়েছে প্রায় 1,500 মানুষকে। গরম শুষ্ক আবহাওয়া, তীব্র হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী। ব্যবহার করছে 32টি হেলিকপ্টার ও বিমান।
আমার 600 কমলা লেবুর গাছ ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে আগুন জ্বলছে ঠিক সেখানেই আমার সন্তানকে বড় করেছি আমি। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কারণে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। ঘুম থেকে উঠে হয়তো দেখবো নিজের বাড়িটাই আগুনে জ্বলছে। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর কয়েকটি এলাকায় ছড়িয়েছে দাবানল। পুড়ে গেছে 8,700 হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অন্তত 2,000 ফায়ার সার্ভিস কর্মী। রাজধানী প্যারিসের কাছাকাছি বনেও ছড়িয়েছে আগুন। ভয়াবহ দাবানল ছড়িয়েছে পর্তুগালের মধ্যাঞ্চলেও। এখন পর্যন্ত দেশটির 62টি এলাকায় ছড়িয়েছে দাবানল। এক সপ্তাহে আগুনে পুড়ে গেছে 1.5 লাখ হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মধ্যাঞ্চলীয় আব্রান্টিসে। দাবানল ঠেকাতে কাজ করছে 700 এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। এদিকে ক্রোয়েশিয়ার করচুলা দ্বীপেও দাবানলে পুড়ে গেছে বনাঞ্চলের বেশিরভাগ এলাকা। একযোগে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন। স্থানীয় সময় মধ্যরাতে হঠাৎ শর্ট সার্কিট হয় ভবনটিতে। এর কিছুক্ষণ পরই শোনা যায় বিস্ফোরণের শব্দ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বারটি। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে মানুষ। খবর পেয়ে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কিন্তু কয়েক ঘন্টা লেগে যায় আগুন নেভাতে। অগ্নিদগ্ধ ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। অসুস্থ হয়ে পড়ে আরো অনেকেই। একে একে 27টি ঝলসানো মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত 63 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিপাইন জাপানের পর চীনের উত্তর দিকে যাওয়া টাইফুন বাভির কারণে চীনের কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লিয়াওনিংয়ের এবং হেবেই প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সমস্ত স্কুল, কিন্ডারগার্টেন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত রয়েছে প্রায় 100টি পর্যটন কেন্দ্রের কার্যক্রম। বন্যার পানিতে রাস্তাঘাট ও সেতু তলিয়ে গেছে। বাস ও সাবওয়ে স্টেশনের রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখনও আটকা পড়েছেন হেবেই প্রদেশে 9টি গ্রামের মানুষ। পরিস্থিতি মোকাবেলায় আনহুই প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে 61,000-এরও বেশি মানুষকে। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী। এসব প্রদেশে বর্তমানে সর্বনিম্ন কোড ব্লু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিভাগ। ঝড়টি উত্তর পূর্ব দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় 4,500-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় 17,000। রোববার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্যটি নিশ্চিত করেন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বাস্তুচ্যুত প্রায় 20,000 নাগরিক বাস করছেন ক্যাম্পে। তবে ঠিক কত হাজার মানুষ এখনো নিখোঁজ তার স্পষ্ট কোনো তথ্য দেয়নি প্রশাসন। ভূমিকম্পের প্রায় 3 সপ্তাহ পার হতে চলায় আটকা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবু উদ্ধার অভিযানে কাজ করছেন কয়েক হাজার কর্মী। 24 জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এরপর এখন পর্যন্ত 1000-এর বেশি আফটার শক অনুভূত হয়েছে দেশটিতে। গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি বর্তমানে সুস্থ আছেন। ঠিকমতো তার দেখভাল করবে দেশটির বর্তমান সরকার। দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক জোট আসিয়ানকে এমন আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। যৌথ সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন থাইল্যান্ড ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। 2021 সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বন্দী অং সান সুচি। সম্প্রতি 27 বছরের সাজা কিছুটা কমিয়ে কারা থেকে গৃহবন্দী করা হয় তাকে। ধারণা করা হয় রাজধানী নেইপিদোর গোপন কোনো একটি বাসভবনে গৃহবন্দী রাখা হয়েছে অং সান সুচিকে। গ্রেফতারের পর তাকে প্রকাশ্যেও দেখা যায়নি। গেল কয়েক মাস ধরেই অং সান সুচির স্বাস্থ্য নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। পরিবারের তরফ থেকেও কয়েকবার জানানো হয় সাক্ষাতের দাবি, তবে বরাবরই তা নাকচ করে আসছে মিয়ানমার সরকার। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে গেল 5 সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে বহিষ্কার করা হয়েছে 53,000-এর বেশি অনুপ্রবেশকারীকে। বিবৃতিতে জানানো হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানোদের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে মালাউই, জিম্বাবুয়ে ও মোজাম্বিকের নাগরিক। এখনো চলমান রয়েছে অভিযান, ফলে বাড়তে পারে এই বহিষ্কার হওয়া অনুপ্রবেশকারীদের সংখ্যা। এরই মাঝে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ঘানা, নাইজেরিয়া, উগান্ডা, কেনিয়া সহ বেশ কিছু দেশ। চলমান আন্দোলনে সীমান্তে কড়াকড়ি এবং অবৈধ অভিবাসীদের গণবহিষ্কারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল ঘোষণা দিয়েছেন
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদোভসকে। রোববার এক বিবৃতিতে জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে প্রতিটি জরুরি কাজ তদারকি করার জন্য তিনি একজন করে কর্মকর্তা নিয়োগ করবেন। ইউলিয়াকেও দেয়া হবে নতুন পদ। অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির বিষয়গুলোকে আরও মনোযোগ দিতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। রাশিয়ান বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতির মুখে যুদ্ধের কৌশল বদলাতেই জেলেনস্কি এই নতুন মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছেন বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। 2026-এর ফেব্রুয়ারি মাসের শেষ দিককার সেই ভয়াবহ হামলা, যাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর 8 মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় তার ছেলে মোস্তফা খামেনিকে। কিন্তু নাটকীয় এই নিয়োগের পর থেকে আজ পর্যন্ত ইরানি জনগণ কিংবা বাকি বিশ্ব কেউই নতুন এই নেতার দেখা পায়নি। 47 বছরের ইতিহাসে এক চরম অশান্ত সময় পার করছে ইরান। আর ঠিক এই সময়ে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তিটি পুরোপুরি জনসম্মুখে অনুপস্থিত। কিন্তু কেন নতুন নেতাকে চোখের আড়ালে রাখা হচ্ছে? আর কিভাবে এই অনুপস্থিতি এখন খোদ ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি বড় সংকট হয়ে উঠছে? সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে প্রয়াত নেতা আলী খামেনির মূল জানাজা এবং দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে। ইরানের সবচেয়ে পবিত্র মাজারে যখন খামেনির কফিন রাখা হলো, সেখানে তার অন্য 3 ছেলে নামাজ পড়লেন। উপস্থিত থাকলেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা, কিন্তু অনুপস্থিত ছিলেন খোদ নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমনকি তার পক্ষ থেকে কোনো লিখিত বার্তাও প্রকাশ করা হয়নি। শীর্ষ স্থানীয় কিছু সূত্র জানাচ্ছে যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন, সেই একই হামলায় মোস্তফা খামেনি নিজেও গুরুতর আহত হন। তার মুখে বিকৃতি ঘটেছে এবং শরীরে অন্যান্য আঘাত রয়েছে। বলা হচ্ছে তিনি পর্দার আড়ালে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন ঠিকই, কিন্তু এখনো জনসম্মুখে আসার মতো শারীরিক অবস্থা নেই। মে মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য জানিয়েছিলেন যে নেতার অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু নতুন কোনো ছবি বা রেকর্ড করা অডিও বার্তা না থাকায় এই দাবি নিয়ে সন্দেহ দানা বাঁধছে মানুষের মনে। ইরানের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার এর পদটি কোনো সাধারণ রাষ্ট্রপ্রধানের মতো নয়। প্রাতিষ্ঠানিক আদর্শ অনুযায়ী এই পদের অধিকারীকে শিয়া ইসলামের অদৃশ্য দ্বাদশ ইমামের প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। ফলে সংকটের সময়ে এই নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখায় ইরানিদের দীর্ঘদিনের অবধারিত চাওয়া। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে শত্রুতা ও উত্তেজনা তৈরি হওয়ার পর এই উদ্বেগ আরও বেড়েছে। এসফাহান বা তেহরানের সাধারণ নাগরিক ও শিক্ষকরা এখন প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করছেন। তারা বলেছেন, নিরাপত্তার কারণে তার লুকিয়ে থাকাটা হয়তো যৌক্তিক, কিন্তু দেশ যখন যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভেতরের গণবিক্ষোভের মতো কঠিন সময় পার করছে, তখন নেতাকে দেখতে না পাওয়াটা এক ধরনের গভীর অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি করছে। প্রশ্ন উঠছে মোস্তফা খামেনির নিজস্ব যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ছিলেন বিপ্লবের অবিসংবাদিত জনক এবং প্রখ্যাত ধর্মীয় পণ্ডিত। তার উত্তরসূরি আলী খামেনি দীর্ঘ 37 বছরে রেভলিউশনারি গার্ডস বা IRGCর সহায়তায় নিজের পরম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মোস্তফার তেমন কোনো বড় ধর্মীয় পরিচয় নেই, বা তিনি নিজে কখনো জনপ্রিয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। এতদিন তিনি মূলত পর্দার আড়ালে থেকে বাবার বিশাল কার্যালয় ও নেটওয়ার্ক পরিচালনা করতেন। তবে শক্তিশালী রেভলিউশনারি গার্ডসের সাথে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং মূলত তাদের সমর্থনেই তিনি ক্ষমতায় এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মোস্তফার শাসন আমলে এই গার্ডস বা সামরিক বাহিনী আসলে দেশ পরিচালনায় প্রধান ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে একটি ক্যারিশমাটিক বা আকর্ষণীয় নেতৃত্ব ধরে রাখতে হলে নেতার উপস্থিতি বাধ্যতামূলক। সাময়িকভাবে রেভলিউশনারি গার্ডস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও দীর্ঘমেয়াদে একজন অদৃশ্য নেতা দিয়ে রাষ্ট্র চালানো অসম্ভব এবং টেকসই নয়। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যেন চোরা বালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক সইয়ের 1 মাসও পেরোয়নি, এর মধ্যেই তুমুল সংঘর্ষ বেঁধেছে দুপক্ষের মধ্যে। কোনো বিশ্লেষক বলছেন, সমঝোতা স্মারক নিয়ে মূলত ভুল বোঝাবুঝির কারণেই এই সংঘর্ষের সূত্রপাত। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন আবারও পাল্টাপাল্টি হামলার মুখে ইরান যুক্তরাষ্ট্র, এর প্রভাব কোথায় পড়বে,
12 জুলাই ইরানের স্থানীয় সময় রাত 1:30টা থেকে 2:30টার দিকে খুজেস্তান প্রদেশের 8টি স্থানে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর উপর হামলার জেরে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী সিরিক, কেশম দ্বীপ, জাস্ক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর উপর ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটির একটি কৌশলগত FPS রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এক বিবৃতিতে IRGC বলেছে, মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে ইরান চোখের বদলে চোখ অভিযানের 3য় পর্বে নিজেদের বিমান বাহিনী এই হামলাগুলো চালিয়েছে। প্রতিশোধমূলক অভিযানের 2য় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিমান বাহিনী বাহরাইনে একটি P-8 বিমান রাখা হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে IRGC। সেখানে বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলা বারুদ সংরক্ষণাগারে আগুন ধরে গেছে। আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভাল এই সংঘাতের মূল কারণ হিসেবে ভুল বোঝাবুঝিকে দায়ী করেছেন। তিনি বলেন, ইরানিরা মনে করে সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালীতে যান চলাচল নিয়ন্ত্রণ করার বিশেষ অধিকার তাদের রয়েছে, কিন্তু আমেরিকানরা মনে করছে হরমুজ প্রণালীতে অবাধ ও নির্বিঘ্ন যান চলাচলের সুযোগ করে দিতে হবে। সুতরাং এই মুহূর্তে এটাই এই সংঘাতের মূল বিষয় এবং এটি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে আমরা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে ফিরে এসেছি। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশিষ্ট কূটনৈতিক ফেলো অ্যালান আয়ার মনে করেন, এভাবে জোর জবরদস্তি করে ইরানের কাছ থেকে আমেরিকা হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারবে না। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে তার প্রধান কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখছে এবং এটি ছেড়ে দিতে এখনো প্রস্তুত নয়। কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয়টি এখনো মেনে নিতে রাজি নয়। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমরা উপকূলীয় এলাকায় যতই হামলা চালাই না কেন, এই প্রণালী দিয়ে নৌ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি দেওয়ার ক্ষমতাকে আমরা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে পারব না। সাবেক জ্যেষ্ঠ এই মার্কিন কূটনীতিক আরও মনে করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের এই জটিল সংঘাতের সমাধান খুঁজে পেতে সময় লাগবে, তবে কত সময় লাগবে তা বলা মুশকিল। কিন্তু আমরা এটা জানি, পরিস্থিতি আর আগের মতো হবে না। এটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর উপর ইরানের বর্ধিত নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে। এই সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র অনেকটা চোরা বালিতে আটকা পড়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।